আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে টেন্স মানেটা কি, আপনারা বলছিলেন যে টেন্স মানে কি সময়, তাই না? সো টেন্স মানে যদি সময় হয়, তাহলে আপনারা বলেন তো সময় সাধারণত কয় প্রকার? আপনারাই বলেন, সময় সাধারণত কয় প্রকার স্যার বলেন। 3 প্রকার। তাহলে সময় 3 প্রকার। টেন্সের আমরা যেটা মানে গ্রামারে, আমরা বিভিন্ন গ্রামারে দেখতে পাই টেন্স মানে হলো কাল। কাল মানে কি? কাল মানে সময়। তাহলে সময় যদি জি তিন স্যার। প্রকার হয়, সেই তিন প্রকার কি কি তিন প্রকার বলেন তো? তার মানে আমরা বলতে পারি না স্যার যে প্রেজেন্ট, পাস্ট দ্যাট এবং ফিউচার। তাহলে দ্যাট আমরা, বর্তমান হ্যাঁ, তাহলে তো আমরা পাস্ট বলতেই অতীত। পারি, তাহলে তো আমরা বলতেই পারি যে টেন্স হলো, আমরা বলতে পারি যে আপনার তিন ধরনের। সেটা টেন্স। কি? আমরা বলতে পারি যে প্রেজেন্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স। দ্বিতীয় হলো যে পাস্ট টেন্স। তৃতীয়টা কি? ফিউচার টেন্স, তাই না? ফিউচার টেন্স। স্যার। এবার আপনাদেরকে আমি চারটা বাক্য লিখি ইংলিশে, তখন আপনাকে সেটা লিখে আবার আমরা করে দিব, তখন আপনি বুঝতে পারবেন। আচ্ছা, ধরেন আমি যদি একটা বাক্য লিখি যে আমি সেখানে যাই। দেখেন, আমি সেখানে যাই, আর আপনি বললেন যে আমি সেখানে যাচ্ছি। কি বললেন? আমি সেখানে যাচ্ছি। আচ্ছা, এরপরে যদি আমি দেখি যে আমি সেখানে বললাম যে মাত্র গিয়েছি। আচ্ছা, আমি বললাম যে আমি সেখানে 2 ঘন্টা ধরে যাচ্ছি। আমি সেখানে 2 ঘন্টা, কি বললাম, 2 ঘন্টা ধরে বললাম যাচ্ছি। আচ্ছা বলেন তো, এখানে এই যে চারটা বাক্য আমরা দেখতে পাই। আচ্ছা, এর আগে আমি আপনাদেরকে আরো তিনটে বাক্য লিখি। সেটা হলো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি সেখানে, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি সেখানে যা, স্যার আমি নাজিফা। নাজিফা, জি, থ্যাংক ইউ নাজিফা ক্লাস আসার জন্য। আমি সেখানে আমি সেখানে গিয়েছিলাম। আপনাদেরকে টেন্সটা বোঝানোর জন্য এগুলো আমি জাস্ট লিখছি। আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে যাব। আচ্ছা বলুন তো, এই যে এখানে আমি তিনটি বাক্য যে লিখলাম, এই তিনটি বাক্যের মধ্যে কোন শব্দটার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এখানে বলেন? আমি সেখানে যাই, আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে যাব। এই তিনটি যে বাক্য লিখলাম, এই তিনটি বাক্যের মধ্যে কোন শব্দটার পরিবর্তন আমরা দেখতে পাই? বলেন আপনারা। স্যার ক্রিয়া ক্রিয়ার মধ্যে ক্রিয়া। ক্রিয়া বলতে কি? এই যে যাই, গিয়েছিলাম, যাব। যাই, গিয়েছিলাম, কি? গিয়েছিলাম, যাব, হ্যাঁ, তাহলে ভার্বের। টেন্সটা কি? টেন্সটা যে সময়, সেটা কিসের সময়? তাহলে আমরা একটু সংজ্ঞাটা লিখতে পারি না একটু সংক্ষেপে? সেটা কিসের সময়? আমরা বলতে পারি যে কাজের সময়। কিসের সময়? কাজের, বা আমরা বলতে পারি যে ক্রিয়ার, তাই না? ক্রিয়ার কাল মেবি। আমরা বলতে পারি যে ক্রিয়ার সময়, বা আপনার ক্রিয়া সংগঠিত হওয়ার সময়টাই কি? টেন্স মানে সময়। সেটা কিসের সময়? ক্রিয়ার, বা মানে কাজের বা ক্রিয়া সংগঠিত হওয়ার যে সময় এটা। এখন দেখেন, আমরা জানলাম যে টেন্স মানে সময়, আমরা এটাও বুঝে নিলাম যে যেহেতু টেন্স মানে সময়, সময়টা তিন ধরনের: বর্তমান, অতীত, ভবিষ্যৎ, তাই তো? এখন এই সময়টাকে আপনি যে বাক্যগুলো বলবেন বা লিখবেন, বা আমরা যেগুলো বলবি বা লিখি, সেখানে কি সরাসরি উল্লেখ থাকবে যেটা এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এরকম লেখা লেখা থাকবে? এরকম থাকবে না। আপনি কিভাবে না সেটা না স্যার, স্যার। চিনবেন? এরকম লেখা থাকবে না। আপনি কিভাবে চিনবেন? আপনাকে চিনতে হবে কাজ, আপনার যে ক্রিয়াপদ, জি স্যার, কাজ দেখে। বাক্যের যে ক্রিয়া যেটা আছে, ভার্বটা দেখে ভার্ব চিনতে যেটা হবে। আছে। আচ্ছা, এবার আপনারা বলেন, সাধারণত যে কোনো বাক্যের কাজটা কোথায় থাকে? যে কোনো বাংলা বাক্যের কোথায় আমরা কাজটা খুঁজবো, আমরা ক্রিয়াপদটা কোথায় খুঁজবো, বলতে পারেন? স্যার আমরা আমরা যদি বাংলায় যদি এটাকে করি, বাংলায় যদি আমরা দেখাই, বাংলা বাক্যটা কিভাবে হয়? বাংলা বাক্যটা প্রথমে আহ বাংলা বাক্যটা প্রথমে কি হবে? আপনার প্রথমে বাংলা বাক্যের যে গঠনটা কিরকম হয় সাধারণত, আজকে যদি আমাদের একটু বোঝার বিষয়, আমরা বলতে পারি যে বাংলা বাক্য, তাই না? বাংলা বাক্যটা গঠন হওয়ার এটা কি কেউ জানেন? প্রথমে আমরা কি বসাই? কর্তা। কর্তা মানে কি? সাবজেক্ট, তাই না? সাবজেক্ট। সাবজেক্ট। কর্তা মানে, খেয়াল সাবজেক্ট। করি আমরা, বোঝার চেষ্টা করি আমরা। কর্তা মানে হলো তাহলে প্রথমে সাবজেক্ট বসে, দেন কর্ম বসে। কি বসে? কর্ম। কর্ম বা কাজ। কর্ম, বা এটাকে কি বলি আমরা? ইংলিশে কি বলি আমরা এটাকে? কাজ। আমরা এটাকে ওয়ার্ক। বলি, থেকে আমরা কি বলা বলি হয় আমরা বলে থেকে এটাকে অবজেক্ট। অবজেক্ট। কি বলি অবজেক্ট আমরা? স্যার, অবজেক্ট। 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 আর এই অবজেক্ট। তাহলে শেষে কি থাকবে? ক্রিয়া। ক্রিয়া থাকবে। শেষে কি থাকবে?
আমরা সংক্ষেপে ক্রিয়া, বলতে পারি যে শেষে ভার্ব, থাকবে যে কাজ যেটাকে অথবা ভার্ব কি, বলি আমরা। যেটা থাকে কাজ, কাজ অথবা কি, ক্রিয়া ক্রিয়া বা কাজ, তাই না? এই তো সাধারণত আমাদের এভাবে করে কি একটা বাংলা বাক্যের গঠনটা এরকম হয়। যখন আমরা ইংলিশ করি তখন আমাদের কি করতে হয় খেয়াল করি। আমরা সাধারণত যে কোনো বাক্যের আমরা বলতে পারি যে ইংলিশ সেন্টেন্স। হ্যাঁ, ইংলিশ সেন্টেন্স যখন আমরা করি সাবজেক্ট, তখন আমাদের কি করতে হয়? প্রথমে আমরা দিই সাবজেক্ট, তারপর আমরা দিই কি ভার্ব। ভার্ব, এই স্যার ভার্বটা মানে কি? ভার্ব তারপরে অবজেক্ট ভার্বটা কি? ক্রিয়া বা কাজ, দেখেন এটা কিন্তু এটা হলো কি আপনার যে ভার্ব, ভার্ব, তাই না? তাহলে যখন বাংলা বাক্যে, সাধারণত বাংলা বাক্যে শেষে থাকে কি ক্রিয়া, ভার্ব আর কিন্তু ইংরেজির মাঝে। ইংরেজি করার সময় আমাদেরকে ওই কাজটাকে, ক্রিয়াপদটাকে সাবজেক্টের পরে নিয়ে বসাতে হবে। জি স্যার। তাহলে আমরা ইংলিশ করার সময় প্রথমে সাবজেক্ট, যেটাকে আমরা কর্তা বলি, এরপরে আমাদের ভার্ব, আর শেষে আমরা কি বসাবো? অবজেক্ট। অবজেক্ট। অবজেক্ট, বা এটা আর একটা নাম আমরা বলতে পারি এক্সটেনশন, কারণ সব জিনিস মূলত অবজেক্ট হয় না। এক্সটেনশন। আমরা বাক্যে বসি। তার জি মানে স্যার। আমাদের যে কোনো বাংলা বাক্যের ভালো করে খেয়াল করি, আমরা আজকে বুঝবো যারা একেবারে বেসিক লেভেলে আছি, যে কোনো বাংলা বাক্যের যে এটা কোন টেন্সে আছে এটা বোঝার জন্য আমরা কোথায় তাকাবো? বাংলা বাক্যের শেষে, তাই না? তো দেখেন, জি স্যার। আমি সেখানে গিয়েছিলাম, সেখানে যাব, এই যে তিনটি বাক্য আমরা লিখেছি, এখানে মূলত এই যে তিনটা টেন্সের মধ্যে পড়ে গেছে। আমি সেখানে যাই বলতে এটা একটা সচরাচর যাই বা আমার অভ্যাসগত কাজ। আমি সেখানে গিয়েছিলাম, এটা মানে কি অতীতে গিয়েছিলাম, তার মানে এটা পাস্ট। আমি সেখানে যাব, এটা কি ফিউচার, তাই না? তার মানে আমরা কিন্তু এই যে কোনটা কোন সময়ের মধ্যে পড়ে যায়, এটা কি আমরা এখানে সময় উল্লেখ আছে, না আমরা ক্রিয়াপদের যে অর্থ বা কাজ, ক্রিয়াপদটার যেটা মুড ভাব, এই ভাবটা দেখে আমাদেরকে বা শুনে আমাদেরকে বুঝতে হবে যেটা এটা এই কাজটা কখন ঘটেছিল। এই জন্যই মূলত আপনার এই জন্য টেন্সের সংজ্ঞাটা হয় যে টেন্সটা মানে হলো কাজের বা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়। সেটা আমরা কিভাবে দেখবো? বা ভার্বের অর্থটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে, রাইট? এবার তাহলে আমরা টেন্স মানে জানলাম যে টেন্স যদি সময় হয় তাহলে সময় তিন ধরনের: বর্তমান, অতীত। একটু মিউট কি করতে ভবিষ্যৎ। হবে, একটু ইকো প্রেজেন্ট। আসে, মিউট করে নেন। বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এখন এই তিনটি টেন্সকে আবার 12 প্রকারে, মানে আবার প্রত্যেকটাকে আবার 4 ভাগে করে ভাগ করছে। আমরা যদি প্রথমে যদি একটা দেখি, এখানে দেখেন আমি সেখানে যাই, আমি সেখানে যাচ্ছি, আমি সেখানে মাত্র গিয়েছি, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি। দেখেন আমি সেখানে যাই, এটাও কি বর্তমানের মধ্যে পড়ে না? এটা আমি সেখানে যাচ্ছি, এটাও কি বর্তমানের মধ্যে পড়ে না? আমি সেখানে জি স্যার। মাত্র জি গিয়েছি স্যার মানে, পরে। দেখেন আমি সেখানে মাত্র গিয়েছি মানে কি আমি গিয়েছি এখনো সেখানে কি আছি এমনটা আছে, তাই না? মাত্র সেখানে আমি গিয়েছি। এটা জি বর্তমানের সাথে স্যার একটা এটা বর্তমান এটা প্রেজেন্ট টেন্স। বর্তমানের সাথে একটা কানেকশন আছে। আমি সেখানে মাত্র গিয়েছি, আমরা মাত্র ক্লাস শুরু করেছি, মাত্র ক্লাস করি মানে কি এখন আমরা ক্লাসে আছি, তাই না? আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, তার মানে আগে শুরু করেছি, এখনো কি আমি যাচ্ছি। দেখেন এখানে চারটা বাক্য কিন্তু কি প্রেজেন্টের মধ্যে পড়ে গেছে, বর্তমানের মধ্যে, তাই না? তার মানে এজন্যই মূলত প্রত্যেকটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করছে? প্রত্যেকটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ স্যার করছে? 3 ভাগে। 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? তাহলে আমরা দেখি, তাহলে প্রেজেন্ট টেন্সকে যে 4 ভাগে, সেটা কি কি আমরা যদি এখানে দেখি না, এই যে প্রথমটাকে বলা হয়, প্রথমটাকে আমরা বলতে পারি, ইনডিফিনিট, যে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অথবা প্রেজেন্ট সিম্পলও বলা যায়। দ্বিতীয়টার নামটা কি? প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স। তারপরে যদি আমরা দেখি যে এটা কি বলেন তো, আমি সেখানে প্রেজেন্ট মাত্র গিয়েছি, পারফেক্ট, সেটা কি বলেন তো? প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট। পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখেন প্রেজেন্ট টেন্সকে যদি আপনি 4 ভাগে ভাগ করতেন, অতীতেও কোনো কাজ সাধারণভাবে স্যার ঘটে, কোনো কাজ ঘটতেছিল, কোনো কাজ অলরেডি ঘটে গিয়েছে, কোনো কাজ কিছু সময় ধরে ঘটছে, তাহলে সেটাও কি 4 ভাগে ভাগ করবে। তাহলে আমরা এটা শেষ করি। এটার নাম কি? প্রেজেন্ট। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে আমাদের Continuous. কিন্তু ইংলিশে কথা বলা বা লেখার জন্য 12 প্রকার টেন্স আমরা জানতে পারি, জাস্ট আমরা সেন্সটা শিখতে পারি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটটা যদি আমরা প্রেজেন্ট টেন্সটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করতে পারি, তাহলে পাস্ট টেন্স কি 4 ভাগে না? Yes. জি স্যার। স্যার, সবগুলোই 4 ভাগে। তাহলে আমরা একটু দেখে নেই, দেন আমরা এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দেব। তাহলে পাস্ট টেন্সটাকে আপনি ঠিক একই ভাবে, পাস্ট টেন্সকে যখন আপনি কি দিয়ে ভাগ করবেন তখন কি হবে? আমরা বলবো যে প্রথমে কি পাস্ট পাস্ট, ইনডিফিনিট, পাস্ট, ইনডিফিনিট, ইনডিফিনিট টেন্স,
দ্বিতীয় নাম্বার কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স Past continuous. Past প্লাস continuous tense. আরটা কি বলেন তো পাস্ট পারফেক্ট Past Past perfect perfect. tense. কন্টিনিউয়াস তাই না? পাস্ট পারফেক্ট Yes, sir. Continuous. সরি Continuous. এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স So নিচেরটা হবে past perfect continuous পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলেন tense. আমরা এরপরে ফিউচারটাকে তাহলে কবে ভাগ করে বলেন তো? 4 ভাগে। The future 4 ভাগে। তাহলে সেটা কিভাবে? ফার্স্ট ওয়ান কি ফিউচার ইনডিফিনিট। Future indefinite tense. দেখেন তাহলে কি হবে ফিউচার Indefinite. ইনডিফিনিট টেন্স, তারপর হলো ফিউচার, দ্বিতীয় নম্বর আমরা পড়তে Continuous. পেরেছি Continuous. ফিউচার কন্টিনিউয়াস। আমরা একটু আউটলাইনটা দেখি, এরপর আপনাদেরকে তিনটি টেন্স নিয়ে আমরা আজকে কথা বলবো যেগুলো শিখবো প্র্যাকটিক্যালি। তারপর হলো আপনার কি তৃতীয় নম্বরটা কি ফিউচার Perfect. ফিউচার Future perfect tense. ফিউচার পারফেক্ট টেন্স, রাইট? এরপর কি দেখেন তো 4 নম্বরটা কি হবে ফিউচার Perfect Future Future continuous. perfect perfect continuous. continuous. ফিউচার পারফেক্ট। তার আমরা কি 12টা টেন্সের কি আমরা একটা প্রকারভেদটা কি আমরা পেয়েছি কিনা? রাইট, জি এবার স্যার। এবার আমরা এগুলোর স্ট্রাকচার আপনাদের লিখে দিই। প্রেজেন্ট টেন্সকে 4টা ভাগে দিই, 4টা ভাগে প্রকার এটার নিচে আমরা এগুলোর স্ট্রাকচার লিখে দিই। সেটা আমরা প্রথম স্ট্রাকচারটা কি হবে, মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট Subject. V1 কি হবে V1 প্লাস কি Verb বলেন তো? present form plus object. এটাকে Object. আমরা আমরা সাধারণত অবজেক্ট না বলে আমরা এক্সটেনশন বলতে পারি, বাকি অংশ। Extension. তাহলে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্টের পরে কি হবে এম ইজ আর, Am is আর are. ভার্বের সাথে আইএনজি Verb এর প্লাস সাথে এক্সটেনশন। ing plus দেখেন extension. এরপরে আমরা extension. প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি হবে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, এরপর কি Have has. ভি3 Verb এর V3. past participle form plus এক্সটেনশন। extension. তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি হবে সাবজেক্টের পরে হ্যাভ বিন, Subject. Have been. Verb. হ্যাজ বিন প্লাস কি Had বলেন been. তো? Oh, sorry. ভার্বের সাথে কি হবে? Plus ভার্বের সাথে Verb এর সাথে verb ing সাথে আইএনজি ing এক্সটেনশন plus শেষে extension. plus শেষে একটা extension. সিন্স ফর একটা টাইম বসে, রাইট? ওকে, তাহলে আমরা প্রেজেন্ট Yes, sir. প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের 4টা প্রকারভেদের আমরা স্ট্রাকচারগুলো দেখেছি। আচ্ছা ঠিক আছে, প্রোগ্রামে আছেন, বেশ ভালো বেশ ভালো, ঠিক আছে আপনি তাহলে পরে দেখিয়ে নিন, সমস্যা নেই। আমরা তাহলে পাস্ট ইনডিফিনিট 4টা স্ট্রাকচার আমরা দেখে নিই, এগুলো আজকে আপনারা এগুলো মুখস্থ করে খাতায় লিখে নেবেন, এগুলো আমাদের পরবর্তী কাজে লাগবে। তাহলে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি সাবজেক্টের পরে V2 দিব আমরা, প্রেজেন্ট ইনডিফিনিটে V1, এটা কি হবে V2। তাহলে V2. পাস্ট That's কন্টিনিউয়াসটা কি extension. হবে সাবজেক্টের পরে was were হবে। Was were. প্রেজেন্ট Verb এর কন্টিনিউয়াস সাথে হবে am ing. is are, এখানে কি হবে ভার্বের সাথে আইএনজি প্লাস কি ing এক্সটেনশন। plus extension. তাহলে আমরা Extension. পাস্ট পারফেক্টটা কি হবে সাবজেক্টের পরে হ্যাড, তাই না? Had. হ্যাড প্লাস Had কি plus V3 verb এর past প্লাস এক্সটেনশন। participle form. তারপর আপনার 4 নম্বরটা কি হবে সাবজেক্টের পরে Had been. হ্যাড বিন প্লাস কি বলেন তো? Verb এর ভার্বের সাথে সাথে ing. আইএনজি এক্সটেনশন শেষে মূলত আমরা সিন্স পাই, এগুলো শেখাবো আপনাদেরকে, সমস্যা নাই। Since for এটা এটা আপনাদের maybe কাছে একটা নির্দিষ্ট আউটলাইন দিচ্ছি। নির্দিষ্ট। ঠিক একইভাবে ফিউচার ইনডিফিনিটের ফিউচার টেন্সের 4টা স্ট্রাকচার আমরা দেখে নিই, এগুলো মুখস্থ করে নেবেন। 1 নম্বরটা কি হবে সাবজেক্টের পরে কি দেবো আমরা উইল প্লাস কি V1 হবে। উইল একটা মডাল ভার্বের পরে ভার্বের 1 নম্বর রূপ হয়। এখন বর্তমানে শ্যালের জি ব্যবহার স্যার। নাই বলে আমরা শ্যালটা ব্যবহার করার দরকার নাই। তাহলে কি হবে ফিউচার Sir, shall হবে না? শ্যালটা ব্যবহার আমরা বর্তমানে করি না, এই জন্য এটা ব্যবহার Shall না be, করলে will সমস্যা be. নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কি হবে বলেন তো এক্সটেনশন, আপনি শুধু সব জায়গায় শ্যাল উইল ব্যবহার করেন। 3 নাম্বার কি Oh, হবে সাবজেক্টের আচ্ছা। পরে উইল হ্যাভ Shall have, will have. Will Oh, have sorry. will been have plus V3, Shall তাই না? have. V3 প্লাস হ্যাঁ। এক্সটেনশন। এরপর দেখেন আপনাদেরকে আমি রিলেট করে দেখাবো, মানে মজার বিষয় আছে। সাবজেক্টের পরে উইল Will have been প্লাস কি ভার্বের সাথে আইএনজি প্লাস plus ing. Verb এর সাথে Extension. ing. ing plus extension. চেঞ্জ করার টাইম বসে। আচ্ছা আপনারা বলেন তো এই যে 12টি টেন্সেস আপনাদের একটা স্ট্রাকচার বা নামগুলো লিখে দিলাম, 12টা টেন্সের ভিতরে কয়টি টেন্স কন্টিনিউয়াস বলেন তো? 6টি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা, পাস্ট কন্টিনিউয়াস একটা, Past continuous, পাস্ট past perfect continuous, Perfect আবার future ফিউচার continuous, কন্টিনিউয়াস, future perfect continuous. তার মানে 12টি টেন্সের ভিতরে 6টি হলো কন্টিনিউয়াস টেন্স। এই 6টি কন্টিনিউয়াস টেন্সের সেন্স মিনিং সবকিছু প্রায় সেম, এগুলো জাস্ট আমাদের শিখতে হবে। জাস্ট আমরা শিখে নেব, আপনাদেরকে তখন বুঝে যাবেন। এবার একটা জিনিস খেয়াল করেন, শুধু পারফেক্ট টেন্স যেগুলো, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি দিয়েছিলাম আমরা সাবজেক্টের পরে হ্যাভ Have, হ্যাজ has. V3। পাস্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ এর জায়গায় কি হয়ে গেল হ্যাড হবে। Had. V3 কিন্তু এখানে কমন। আর ফিউচারে কি হবে উইল হ্যাভ V3। তার মানে যত শুধু পারফেক্ট টেন্স যেগুলো শুধু পারফেক্ট শেষ সময় সব সময় V3 হয়।
আর যত কন্টিনিউয়াস টেন্স আছে, এই যে 6টি কন্টিনিউয়াস টেন্স সবসময় কি হবে, ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। ing, এগুলো জাস্ট একটু রিলেট করে মনে রাখতে হবে। এখন আজকে আমরা আপনাদেরকে যেগুলো নিয়ে কথা বলবো আমি এখানে লিখিয়ে দিই, ওখানে আপনাদের, এবং আরো এখানে লার্নিং অনেক কিছু আছে। আমরা আজকে মূলত কথা বলবো আপনার তিনটি সিম্পল টেন্স নিয়ে। তিনটে সিম্পল মানে কি, থ্রি ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স নিয়ে, থ্রি ইনডিফিনিট টেন্স। তাহলে tense, থ্রি ইনডিফিনিট টেন্সের আমাদের স্ট্রাকচারটা কি শিখে নিই আমরা। প্রেজেন্ট ইনডিফিনিটটা কেমন, অলরেডি আমরা দেখে দেখে ফেলছি না আমরা, বলেন তো। জি স্যার। আমরা কি শিখলাম যে যেটা শিখলাম আমরা, প্রেজেন্ট, সাবজেক্ট, প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলটা কি, ইনডিফিনিট। সাবজেক্টের পরে ভি ওয়ান প্লাস কি এক্সটেনশন, হুম। রাইট। আবার পাস্ট সিম্পলটা কি শিখছিলাম আমরা, তিনটি সিম্পল আজকে আজকে আমরা একদিনে শিখবো। সেটা কি, সাবজেক্টের পরে কি হবে, ভি টু হবে, প্লাস কি আপনার এক্সটেনশন হবে, রাইট। ঠিক একইভাবে আমরা যখন ফিউচার ইনডিফিনিট যখন তখন 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 কি হবে, ফিউচার সিম্পল আর কি, ইনডিফিনিটের এক নাম কি, সিম্পল টেন্স। এক্ষেত্রে কি হবে, সাবজেক্টের পরে উইল প্লাস কি হবে বলেন তো, ভি 1 প্লাস এক্সটেনশন। verb, হুম, এবার একটা খেয়াল করেন, এই যে ইনডিফিনিট টেন্সগুলো দ্বারা কি বোঝ, আপনাদেরকে আমি শিটটা ওপেন করে সেখান থেকে একটু দেখাই, দেন আমরা এখানে আবার ব্যাক করব। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে একটু শিটটা ওপেন করে আপনাদেরকে দেখাই। আচ্ছা, একটু আজকে ক্লাসে ধরতে একটু আপনাদের একটু সময় দিতে হবে। ওকে, দেখেন আমরা এখানে জিনিসটা খেয়াল করি। আচ্ছা দেখেন, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে, দেখেন প্রথমে কি সাবজেক্ট, এরপর কি আমরা এখানে একটা ম্যাজিক প্যাটার্ন দিয়েছি, এই প্যাটার্নটা ব্যবহার করে আপনার বাক্য তৈরি করবেন। তো প্রথমটা কি আছে, সাবজেক্ট আছে ভি, এই যে সাবজেক্টের পরে আমরা এখানে যে ভি টু, এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। মিনিংটা কেমন হয় খেয়াল করি আমরা। আমরা এই যে ইনডিফিনিট টেন্সগুলো মানে কি, ইনডিফিনিট যে টেন্সগুলো মানে হলো সাধারণভাবে যে কাজ বর্তমানে সচরাচর আমরা করি, যে কাজ অতীতে আমরা অলরেডি করে করে ফেলেছি, অলরেডি কাজটা অতীতে ঘটে গিয়েছিল, আর ফিউচারে কোনো কিছু হবে, ফিউচারে কোনো কিছু ঘটবে। সাধারণভাবে খেয়াল করি আমরা সিম্পল টেন্সগুলোর সংজ্ঞাটা কি, এবারে বোঝাটা কি, এটা আমরা কিভাবে বুঝবো, দেখেন এখানে আমরা আপনাদেরকে, আমি এটা নিচে গেলে আমি উদাহরণ দিলে সবচেয়ে বেটার হবে। তো দেখেন আমরা এখানে কিভাবে অর্থটা কিভাবে দাঁড়ায়, যেমন আই আই মানে কি আমি, তাহলে আই ওয়েন্ট মানে কি আমি গিয়েছিলাম, পাস্ট না, আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম। আই গো টু স্কুল আমি স্কুলে যাই, আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব। আমরা এখানে আর একটা ভার্ব যাবো। নেই, আমরা আর একটা ভার্ব নেই, ধরেন আমরা বললাম যে ডু নিলাম, ডু কি নিলাম, ডু। তার ডু এর পাস্ট ফর্মটা কি, ডিড। তাহলে আই ডিড মানে কি আমি করেছিলাম, আই ডিড, এখানে আমরা বলতে পারি আই ডিড দ্য ওয়ার্ক, আমি আমি কাজটি করেছিলাম। আমি কাজটি করি, তাহলে হবে কি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আমি কাজটি করব, তাহলে হবে কি আই উইল ডু দ্য ওয়ার্ক। আই দেখেন আপনি যদি বলেন যে আমি ভাত রান্না করেছিলাম, তা ভাত রান্না করেছিলাম মানে কি পাস্ট ইনডিফিনিট না, অতীতকালে কাজটি করেছিলেন আপনি। তাহলে কি দেবেন, আই কুকড। কুকের পাস্ট পার্টিসিপল ভার্বের 2 নম্বর রূপটা কি, কুকড। তাহলে আই কুকড রাইস, আমি ভাত রান্না করেছিলাম। আমি ভাত রান্না করি, তার মানে কি এটা সচরাচর আপনি করেন প্রেজেন্টে, তার মানে কি আই কুক রাইস। আমি ভাত রান্না করব, তাহলে হবে কি আই উইল কুক রাইস। আপনি যদি বলেন যে আমি ইংরেজি শিখেছিলাম, তাহলে হবে কি আই, এবার লার্ন অত শেখা, এটা কি দেবেন, ভার্ব 2 দেবেন, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছিলাম। আই লার্ন আমি ইংরেজি শিখি, আই উইল লার্ন আমি শিখবো, তাই না। আপনি যদি বলেন যে, খেয়াল করেন, আপনি যদি বলেন যে আমি তাকে সহযোগিতা করেছিলাম, এই যে দেখেন তার মানে কি, গিয়েছিলাম, করেছিলাম, হেঁটেছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, শিখেছিলাম, এই ধরনের ছিলাম বা শিখতো, যেত, খেত, অতীতে রেফার করলে আমরা পাস্ট ইনডিফিনিট করে দেব। আর কোনো কিছু যাই, আমি যাই, আমি করি, সে যায়, সে করে, সে পড়ে, সে ঘুমায়, এগুলো বর্তমান, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট। কোনো কিছু করব, করব, খাবো, যাবো, হাঁটবো, তাই না, শিখবো, শেখাবো, সহযোগিতা করব, অঙ্কন করব, দেখবো, তাই না, খেলবো, এগুলো কি ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার কি আপনার তিনটি ইনডিফিনিট টেন্সের কি সেন্সটা কি বুঝতে পেরেছেন কিনা বলেন। বর্তমানে সচরাচর যে কাজগুলো আমরা করি, এটা অতীতে করেছিলাম, ভবিষ্যতে করব। এই জি তিনটি স্যার, বুঝতে পেরেছি। এই তিনটি সেন্স থেকে আমাদের কোনো ঝামেলা আছে কিনা, ঝামেলা আশা করি নাই। এবং তিনটি সেন্টেন্সে আমরা তিনটি টেন্সের আমরা গঠনটা কিন্তু অলরেডি শিখে ফেলেছি। এখানে অনেক কিছুই দেওয়া আছে, এগুলো সব কিছু আমাদের জানার দরকার নাই। আমরা সেন্সটা বুঝবো, প্র্যাকটিস করবো, দেন আমরা আজকে একটা নিয়ম আছে, নিয়মটা এখান থেকে দেখবো, এস বাই এস যোগ করার যে নিয়মটা। আচ্ছা, আপনাদেরকে কি আমি পার্সনের যে বিষয়টা, এটা কি আপনাদেরকে শিখিয়েছিলাম, না স্যার, শেখার নাই। যে পার্সন সাধারণত কয় প্রকার আছে, একটু কিছুক্ষণ পরে দেখে, চলেন তাহলে আমরা প্র্যাকটিসটা করি।
তাহলে আমরা যদি বলি, যেটা বললাম আমি, দেখেন আমি যদি বলি যে আমি বললাম যে আমি বললাম যে আমি সেখানে যাই, আমি সেখানে যাই, আমি বললাম যে আমি সেখানে কি করলাম, আমি সেখানে গিয়েছিলাম। দেখেন আমি সেখানে গিয়েছিলাম, আমি সেখানে কি করব, আমি সেখানে যাব। যাবো। ঠিক একইভাবে যাবো। দেখেন আমি যদি বলি যে তারা, আমি বললাম যে তারা তারা ফুটবল, আমি বললাম যে তারা কি করে, তারা ফুটবল খেলে, তারা কি করে, তারা ফুটবল, সরি, তারা ফুটবল খেলে। যদি বলে যে তারা ফুটবল খেলেছিল, তাহলে হবে কি, তারা ফুটবল, হ্যাঁ, তারা ফুটবল খেলেছিল। ঠিক একইভাবে আমরা যদি বলি যে তারা ফুটবল খেলবে, তারা ফুটবল, দেখেন তারা ফুটবল কি করবে, তারা ফুটবল খেলবে। দেখেন তারা ফুটবল কি করবে, খেলবে। তাহলে আমরা এই তিনটিতে আমরা দেখার চেষ্টা করি, এগুলোতে আমরা আরো প্র্যাকটিস করবো, যেগুলো আমি বাংলা লিখবো না, আপনাদের আমার সাথে সাথে বলুন, প্র্যাকটিস করবো আমরা। তাহলে আমি সেখানে যাই, এখন আমরা এখন সরাসরি অ্যাপ্লাইটা দেখি। আমি সেখানে যাই, এই বাক্যটার সাবজেক্টটাকে আই। এখন এরপর আমাদেরকে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। ভার্বটা কোথায় বলেন তো, এই আমরা যে কোনো জায়গা থেকে ভার্বটা কোথাও খুঁজবো, কোথায়, শেষে। এইটের ইংলিশটা আমরা পরে বসিয়ে দেবো। তা আমি সেখানে যাই, আমাদের কাজটাকে প্রথমে সাবজেক্টের পরে ভার্বটা আমরা খুঁজে নিয়ে, ভার্বটা কি, গো, আই গো, দ্বারা আমি সেখানে যাই। আমি সেখানে গিয়েছিলাম মানে কি, পাস্টটা, তাহলে কি হবে, আই আই ওয়েন্ট। আই গো এর পাস্ট ফর্মটা কি, ওয়েন্ট, শিখতে হবে, ওয়েন্ট। আমি সেখানে যাব, যাব Yeah. মানে কি, ফিউচার, তাহলে হবে কি, Will আই উইল গো। উইল Go. আই উইল গো দেয়ার। Go. দেখেন তারা ফুটবল খেলে। এখন আমি যদি জিজ্ঞেস করি, সবাইকে জিজ্ঞেস করি, তারা ফুটবল খেলে, নাজিফা আপনি কি বলেন, তারা ফুটবল খেলে এই বাক্যটার আমরা কোন, মানে প্রথমে They play football. কারা খেলে, হ্যাঁ, এই যে আপনি ধরতে পেরেছেন, দে, এরপর কি দেবো আমরা, খেলা ইংলিশটা কি, Play. play. প্লে, They play Play. football. দে প্লে, Play. তাহলে কি খেলা, দেবো, play. ফুটবল, ফুটবল। Football. তারা ফুটবল খেলেছিল, তার মানে খেলেছিল মানে দে কি, অতীত সময়, আর তার মানে প্লে কি, পাস্ট, ফুটবল। তাহলে কি, দে Football. দে আর প্লেড, তাহলে কি Played. দেবো, They ফুটবল। They played played football. কি football. খেলেছিল, ফুটবল। তারা ফুটবল খেলবে, তাহলে হবে কি, They 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 will play will play football. play football. football. দে উইল প্লে Played football. ফুটবল। দে Football. উইল প্লেট না, দে উইলের পরে ভার্বের ভি অনটা দেবো, ভার্ব এক নাম্বার, উইলের পরে ভি অন হবে। Late হবে না। রাইট, তাহলে দেখেন আমরা তাহলে আরো দেখি আমরা, একটু মিনিট করেন। আমি বললাম যে সে, আমি বললাম যে মানে আমি বললাম যে তারা সবসময় আমাকে কি করে, সম্মান করে, সাপোজ তারা সবসময় আমাকে সম্মান করে। সাবজেক্টটা কি, তারা, তারা সবসময় আমাকে সম্মান করে, এই বাক্যটার ক্রিয়া কোনটা, ভার্ব কোনটা, ভার্ব, তারা সবসময় আমাকে সম্মান করে, ভার্ব কোনটা। সম্মান করা। তাহলে সম্মান করা মানে কি, রেসপেক্ট, দে রেসপেক্ট মি। তাহলে আমরা যেহেতু তারা সবসময়, দে অলওয়েজ কথা বলতে, দে অলওয়েজ মানে সবসময়, লিখে রাখেন, দে অলওয়েজ They always respect রেসপেক্ট me. সর্বদা বা সবসময়। রেসপেক্ট মি, তারা সবসময় আমাকে সম্মান করে, তারা সবসময় আমাকে সম্মান করতো বা করেছিল। তাহলে হবে কি, করতো বা করেছিল, পাস্ট না, আপনাকে সেন্সটা Yes, বুঝতে হবে। sir. দে অলওয়েজ Respect me. Respect রেসপেক্টেড me. মি, আমাকে সবসময় সম্মান করতো, করেছিল। তারা সবসময় আমাকে Yes, sir. সম্মান করবে, তাহলে হবে কি, দে উইল, They will respect me. Respect me. দে উইল অলওয়েজ, কি বলতে, দে উইল অলওয়েজ Respect রেসপেক্ট মি, তাই না। me. দেখেন আমরা যদি বলি যে আমরা, দেখেন আমি বললাম যে আসলে, দেখেন আরেকটা দেখি, আমরা যদি বলি যে আমরা আমরা প্রতি মাসে কি করি, আমরা প্রতি মাসেই আপনার ক্রিকেট ম্যাচের আয়োজন করি। আমরা প্রতি মাসে ক্রিকেট ম্যাচের আয়োজন করি। আপনার এই বাক্যটার অর্থ কিছু চিন্তা করা লাগবে না, সাবজেক্টটা কি, আমরা প্রতি মাসে ক্রিকেট ম্যাচের আয়োজন করি। ভার্ব কোনটা, যে শব্দের অর্থ করা, হওয়া, যাওয়া, খাওয়া, এগুলো ভার্ব। যে শব্দের অর্থ করা, হওয়া, এগুলো ভার্ব। তো এর আয়োজন করা, এটা হচ্ছে ভার্ব। তাহলে আয়োজন করা ইংলিশটা কি, অ্যারেঞ্জ। আমরা বলতে পারি যে উই অ্যারেঞ্জ, সরি, আমরা বলতে পারি যে উই অ্যারেঞ্জ আ ক্রিকেট ম্যাচ, একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করি, কবে, এভরি মান্থ। এভরি মান্থ, মানে কি, প্রতি এভরি মাস, মান্থ। প্রতি মাসে। প্রতি মাসে। দেখেন আমরা যদি বলি যে আমরা প্রতি মাসে ক্রিকেট খেলার আয়োজন করেছিলাম, তাহলে হবে কি বলেন তো, উই, We arranged উই a অ্যারেঞ্জড এ cricket ক্রিকেট match ম্যাচ আচ্ছা, এই যে এভরি যার কাছ মান্থ। থেকে every সব, month. যাদের বাসায় শব্দ আছে পাশাপাশি, এটা মিউট করে নিতে হবে, কিছু করার নাই। এই যে পাশের কার জন্য শব্দ পাচ্ছি আমি, আনিসুল ভাইয়ের কাছ থেকে পাচ্ছি, মেবি আপনারা মিউট করে নেন। দেখেন তাহলে উই কি হবে, উই অ্যারেঞ্জড Arranged, আ yes, sir. ক্রিকেট ম্যাচ, আমরা A cricket match every month. এভরি মান্থ, আমরা প্রতি মাসে ক্রিকেট খেলার আয়োজন করেছিলাম। আমরা করব, তার Yes, মানে sir. কি, উই উইল অ্যারেঞ্জ।
তাই না? উই উইল অ্যারেঞ্জ arrange a cricket match every যদি month. বলি যে আমরা বাক্যাংশ আমরা প্রতি মাসে ক্রিকেট খেলার আয়োজন করব, ক্রিকেট ম্যাচ, তাহলে হবে কি এভরি মান্থ। আচ্ছা, যদি যদি বলি যে প্রতি সপ্তাহে, তাহলে হবে কি এভরি উইক। every week Week, যদি বলি যে প্রতি বছর, তাহলে হবে কি এভরি ইয়ার। every every year year, আর যদি বলি যে or প্রতিদিন, তাহলে হবে কি এভরি ডে। every every day day. যদি বলি যে প্রতিদিন বিকেলে, তাহলে হবে কি এভরি আফটারনুন। after every day দেখেন, আমরা যদি বলি এভরিডে, প্রতিদিন লিখে রাখেন এভরিডে। যদি বলি যে এভরি মান্থ, প্রতি প্রতি মাসে। মাসে, আমরা যদি বলি যে এভরি এভরি ইয়ার, প্রতি বছর। আমরা যদি প্রতি বলি যে বছর, আমরা যদি বলি যে আসলে এভরি এভরি কি বললাম যেন, এভরি উইক বললাম, তাই না? every আমরা day, আমরা বলতে আমরা বললাম যে প্রতিদিন বিকালে, এভরি আফটারনুন, এভরি আফটারনুন। এটা মানে afternoon, প্রতিদিন বিকালে বোঝায়। যদি বলি যে প্রতিদিন সকালে, তাহলে হবে কি এভরি মর্নিং। the morning, যদি বলি যে আমরা বললাম যে আসলে প্রতিদিন সন্ধ্যায়, তাহলে হবে কি এভরি ইভিনিং। every evening. এভরির পরে যদি আমরা এর সময়বাচক শব্দ দিই, এর আগে কোনো প্রিপোজিশন লাগে না, ইন অ্যাট এগুলো লাগে না। এটা এই জন্য আপনাদের এগুলো লিখে দিয়েছি আমি। রাইট? এবার এবার কি বুঝতে জি স্যার। পেরেছেন? আর দেখেন, আমি আমি যদি হ্যাঁ বলি, স্যার। হ্যাঁ, আমরা যদি আরো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন আমি বললাম, যে কি যে সাপোজ আমরা বললাম যে আসলে তারা তারা আমাকে ফোন করেছিল। কারা ফোন করেছিল? দে। তারা ফোন তারা, they, দে they call me. দেখেন, তারা আমাকে ফোন করেছিল, তার মানে কি অতীত না, করেছিল, তার মানে কি কি হবে, কল্ড হবে, কি দে কল্ড touch me মি হবে They আমাকে। called me. যদি বলি যে গতকাল, তাহলে হবে কি ইয়েস্টারডে। আপনি প্রথমে সাবজেক্ট এবং ভার্বটা ঠিক রাখেন, বাকিগুলো এমনিতে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি চলে আসছে, হয়ে যাবে। তারা আমাকে তারা আমাকে প্রতিদিন ফোন করে, তাহলে হবে কি বলেন তো, দে। তারা আমাকে কল করে, দে কল মি They call me every day. এভরিডে। তারা আমাকে মানে তারা আমাকে এখন থেকে তারা আমাকে ফোন করবে আগামীকাল, তাহলে হবে কি বলেন তো, দে উইল they will They will call call me tomorrow. কল মি টুমরো। তারা আগামীকাল আমাকে ফোন Call করবে, tomorrow. তাই তো? ঠিক একইভাবে আমরা আচ্ছা। যদি বলি যে আমরা ইংরেজি চর্চা করেছিলাম, অথবা বললাম যে আমরা বললাম যে আমরা বাড়ির কাজগুলো করেছিলাম, তাহলে বাড়ির কাজগুলো করেছিলাম, ভার্ব কোনটা? আমরা সাবজেক্ট, করেছিলাম তার মানে কি উই ডিড হোমওয়ার্কস। উই ডিড কি We did homework. We উই did homework. আমরা বাড়ির কাজগুলো করেছিলাম। আমরা বাড়ির কাজ করি, তাহলে হবে কি উই ডু হোমওয়ার্ক। We do homework. আমরা বাড়ির কাজ করবো, তাহলে হবে কি উই উইল ডু হোমওয়ার্ক। we will do We homework will do homework. দেখেন, ঠিক একইভাবে আমরা যদি বলি, দেখেন আর আমরা করতে পারি না, আমরা আমরা যদি বলি যে তারা তারা এই পুকুরে সাঁতার কেটেছিল। কারা কেটেছিল? তারা। তাহলে তারা সাঁতার কেটে তারা, they সাঁতার swim কেটেছে, সুইম। they এখন সাঁতার swim কেটেছিল in কি হবে the তাহলে? pond সু এম swim পাস্ট আচ্ছা, swam they swam সোয়াম ইন in the দিস pond in the pond. ইন দিস In পন্ড in this this pond pond. এই পুকুরে। তারা এই পুকুরে প্রতিদিন সাঁতার কাটে, তাহলে হবে কি দে দে they সুইম they swim ইন দিস Swim in পন্ড this pond in this every pond day every day. এভরিডে। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি বলি যে তারা তারা এই পুকুরে সাঁতার কাটবে, তাহলে হবে কি দে উইল সুইম they will They will swim swim in the in pond this pond every day. ইন দিস পন্ড এভরি। তারা এই প্রতিদিন সাঁতার কাটবে। এখন এই এই তার মানে কি, কেটেছিল কাটে কাটবে, খেয়েছিল খায় খাবে, শিখেছিল শিখে শিখবে, তাই না? হেঁটেছিল হাটে হাঁটবে। এই তিনটি মূলত আমরা এই বাক্যগুলো প্রেজেন্ট মানে এই বাক্যগুলো হচ্ছে ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে যায়। রাইট? এখন আপনারা এই যে যে কোনো একটা ভার্ব নেবেন আর একটা সাবজেক্ট নেবেন, এটা দিয়ে তিন ভাবে করবেন বাংলা অর্থ সহ। তাহলে আমরা এই ইনডিফিনিট টেন্সের সেন্সটা পরিপূর্ণভাবে শিখে গেলে আমরা এটা দ্বারাই মোটামুটি আমরা আরেকটা ক্লাস করলে আপনারা প্রশ্ন করা আনসার করাটা শিখে ফেলবেন, মানে এই তিনটি টেন্স দিয়া। ঠিক আছে? আচ্ছা, একটু 1 সেকেন্ড একটু সময় দেন, 1-2 সেকেন্ড সময় দেন, আমাকে দেন। আচ্ছা, দেখেন তাহলে আমরা দে উইল সুইম ইন দিস পন্ড এভরি, তারা এই পুকুরে প্রতিদিন সাঁতার কাটবে। এখন পার্সনের যে বিষয়টা, আমি পার্সন দিয়ে আপনাদেরকে বোঝাই, তাহলে সুবিধা হবে। পার্সন কয় প্রকার বলেন তো? পার্সন কয় প্রকার? প্রকার স্যার ফার্স্ট তিন প্রকার পার্সন, আর একটা কি বলেন তো, তিন সেকেন্ড প্রকার পার্সন, সেকেন্ড থার্ড পার্সন, পারসন থার্ড পার্সন। আমি এদেরকে থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সনটা কি কি? আই এবং উই। ফার্স্ট I পার্সনটা we কি?
I সোজা will. কথা, I আমি we. I will. আমি এবং আমরা কি আমি ফার্স্ট তুমি পারসন, সরি আর আমি You, sir. আর সেকেন্ড পারসনটা কি ইউ। You. You. এই কয়টি বাদে বাকি যা আছে সব কি থার্ড পারসন। Third Third person. person. এটা He, কেন she, বলছি আমি, উই they. সরি আমরা দে হতে পারে, ইট হতে পারে, রহিম করিম জব্বার যা হবে সব কি, দা বুক, দা Yes, ম্যান, sir. এগুলো সব কি থার্ড পারসন। আমি এটা কেন আপনাদেরকে বুঝিয়েছি, Third এর কারণ আছে। person. তার মানে আমরা বলতে পারি যে এস বা আমি, ইয়েস এর ব্যবহারের জন্য মনে হয় হ্যাঁ যে আমি, আমরা এবং আমি আমরা তুমি বাদে ভবে আছে যারা, তোমরা সবে কি হবে থার্ড পারসন। থার্ড পারসন। আই আর উই হলো ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, বাকি ইংলিশে যত ধরনের সাবজেক্ট অবজেক্ট যা বসায় সব কি থার্ড পারসনের মধ্যে পড়ে। এখন যে কোনো জিনিসের সিঙ্গুলার প্লুরাল এগুলো তো সহজ কথা, কঠিন কোনো কথা না। সিঙ্গুলার বলতে কি একজন, আর প্লুরাল মানে কি ডাবল একের একের অধিক। অধিক, একের একের অধিক অধিক হবে। একের অধিক। এখন এই আমি আপনাদেরকে এই নিয়মটা এখন দেখাবো, সেটা আমরা এখন সরাসরি শিটটা ওপেন করি, তাহলে বেটার হবে। দেখেন, আমরা শুধুমাত্র যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা আমরা অনেক সময় এরকম বলি না, হি গোস, কি বলি আমরা, আমরা হি বলি যে গোস আমরা বলি যে হি গোস, কেন আমরা এই যে গোস গোর সাথে ইএস দিলাম কেন? হি থার্ড পারসন হি আমরা থার্ড পারসন তাই আমি বললাম যে হি হি ক্রাইস, সে কান্না করে। আমরা বললাম যে হি অলওয়েজ ক্রাই, সে সবসময় কান্না করে। এই নিয়ে আমরা কেন ক্রাইর সাথে ইএস দিয়ে দিলাম, এটা আমাদের কেন থার্ড লাগবে পারসন হলে তো খেয়াল করে। আমরা এটা এখন এগুলো আপনাদের ফাউন্ডেশন, এগুলো যখন আপনার ইমপ্রুভমেন্ট করতে পারবেন, তখন সামনের দিকে আপনার কথা বলা, লিখতে যাওয়া, শুনে বুঝতে পারবেন। শুধুমাত্র ইংলিশে যে 12টি টেন্স আছে, 12টি টেন্সের মধ্যে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কোন টেন্সে, ইনডিফিনিট শুধু ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, কি হবে, ফার্স্ট পারসনও না সেকেন্ড পারসন না, শুধু থার্ড পারসন। মাথায় থার্ড রাখবেন, পারসন। মাথায় জি রাখবেন স্যার। থার্ড পারসন এবং সিঙ্গুলার হতে হবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল হলেও হবে না। শুধু থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্টটা হয়, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য ভার্বের সাথে টেন্সে না। ইয়েস বা ইয়েস। আবারও বোঝায়, জি স্যার। পাস্ট ইনডিফিনিটেও না, ফিউচার ইনডিফিনিট বা অন্য কোনো টেন্সই ভার্বের সাথে এস বেস যোগ হয় না। প্রথম কথা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এটাকে আমাদের মনে রাখি কঠিন কিছু, কঠিন কিছু না। না স্যার। কিন্তু এখানে আমরা একটু অন্যভাবে লিখে দিয়েছিলাম যে আই এবং ইউ বাদে একজন, এটাও ঘুরে ফিরে কথা ওইটি। আই এবং ইউ বাদে একজন মানে কি থার্ড পারসন হয়ে যায় না, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যায় না। কিন্তু এই কথাটা আপনি এভাবে মাথায় রাখতে পারেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এখন থার্ড পারসনের মধ্যে কি কি পড়ে, হি সি দে, রহিম করিম, পিপল। এখন বলেন হি সি দ্বারা কি একজন যে বোঝায়, তাই কোনো না? নাম। আরে যে কোনো নাম, এগুলো কি একজন জি বোঝায় না? যদি আমি বলি যে দে, দে মানে কি তারা, তারা কি জি। একজন, একজন না। তখন না কিন্তু সেটার প্লুরাল। সাথে এস বাইস হবে না। তাহলে দেখেন, আমরা তাহলে এই যে এখন এস বা এস এর কথা বলছি, কোথায় এস কোথায় এস, এই বিষয়ে আমাদেরকে তাহলে একটু শিখতে হবে না, কোথায় এস করবো কোথায় এস জি করবো। স্যার। আমরা শুধুমাত্র ইএস যোগ করার নিয়মটা শিখে বলবো, বাকি সব ক্ষেত্রে এস যোগ হবে। তাই ইএস যোগ করার নিয়মটা কি, এটা আপনারা শিখে ফেললে এফএ মেথডের বইটা যাদের কাছে আছে, ওখানে দেখবেন যে এস বাই যোগ করার ভার্ব একটা অপশন আছে, ওটা আপনি অটোমেটিক মুখস্থ করতে পারেন, এমনিতে আপনি পারবেন। ভার্বের শেষে যদি এস থাকে, ডাবল এস থাকে, এস এস থাকে, সিএস থাকে, এক্স ও জেড, তবে সিএস এর উচ্চারণটা চয়ের মতো হবে, ক না চ, যেমন ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ, ম্যাচ, তাই না, এমনটা, ব্যাচ। তাহলে এস, ডাবল এস, এস এইচ, সি এস, এক্স ও জেড, এগুলোর যে কোনো একটা যদি ভার্বের শেষে থাকে, তাহলে আমরা কি যোগ করব, এ যোগ করব। এখানে যে অ্যাড্রেস মানে কি, কাউকে সম্বোধন করা, তাই না? আমরা বলতে পারি যে ইউ ক্যান অ্যাড্রেস মি, অথবা হি অ্যাড্রেসেস মি আর স্যার, সে আমাকে স্যার বলে সম্বোধন করে। অ্যাড্রেস এসে ডাবল এসে তখন আমরা কি করব, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসে এবং ইনডিফিনিট টেন্স, তখন আমরা কি করব, এ যোগ করব। অ্যাবেশ অর্থ কি, লজ্জায় ফেলে দাও, তার মানে কি অ্যাবেশ এ যোগ হয়েছে। দেখেন এই যে শেষে এস আছে, এই যে সিএস আছে, তাহলে কি হবে, এস আছে, এস হবে। এই যে এক্স আছে, তাহলে কি হবে, এস যোগ হবে। তাহলে প্রথম নিয়মটা কি বুঝতে পেরেছেন, যে বার্পের শেষে এগুলোর যে কোনো একটা থাকলে আমরা কি করব, এস যোগ করব। দ্বিতীয় নম্বর রুলটা আমরা বললে হয়ে যাবে। দ্বিতীয় নম্বর রুলটা কি, বার্পের শেষে যদি আপনি অয় পান, অয় বার্পের শেষে যদি অয় থাকে এবং অয়ের ঠিক আগে লেটারটি যদি কনসোনান্ট হয়, বাওয়েল কোনগুলো এ, ই, আই আর কি ও, ইউ, এই পাঁচটি কি ভাওয়েল, এই পাঁচটি বাদে বাকিগুলো কি কনসোনান্ট। তাহলে আমরা কি বললাম, ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর ঠিক আগের লেটারটি যদি কনসোনান্ট হয়, তাহলে মানে ওয়াইটা উঠে যাবে, ওয়াই এর পরিবর্তে আই হবে, শেষে কি হবে, এস যোগ হবে। ক্লিয়ার কিনা?
দেখেন, এই দেখেন এই যে বিউটি ভাষা কি ওয়াই এর আগে কি আছে এফ না এফটা কি ভাওয়ালের মধ্যে পড়ে না কনসোনেন্ট কনসোনান্ট এই জন্য যখন এস বাই যোগ করার বিষয়টা আসবে তখন ওয়াইটাকে উঠিয়ে দিয়ে আই শেষে ইয়ে। এই যে ক্রাই তাহলে কি হবে ক্রাইস। অ্যাপ্লাই কি হবে অ্যাপ্লাইজ। এই যে ড্রাইভ এগুলো শিখলে আপনাদের স্পেলিং আপনাদের ইমপ্রুভ হবে। আপনার যখন এই স্পেলিং গুলো আমরা যখন লিখবে তখন আপনি লিখতে গেলে আপনি এগুলো সঠিক করে লিখতে পারবেন। এই দুটি নিয়মের মধ্যে যদি না পড়ে তাহলে সবসময় এস যোগ হবে। আচ্ছা আপনারা বলেন তাহলে স্টপ, আমি বললাম যে সে আমাকে বারবার থামায়, তাহলে হি কি স্টপ হয়ে যাবে না শুধু এস যোগ হবে? বলেন এটার সাথে কি এটা শুধু এস হবে না ইএস যোগ হবে? বলেন আপনারা বলেন। Sir. Yes, yes. কেন এস হবে? কারণ একটু মিউট করে কার কাছ থেকে শব্দ পাচ্ছি আমি? এই ভাই আনিসুল ভাইয়ের কাছ থেকে। ভাই ভাই আপনি হেডফোন ব্যবহার করবেন জি। এই যে আমি হেডফোন স্টপ, ব্যবহার করতেছি আমার এই যে স্টপ দেখেন এই যে পি এটাকে দুইটা নিয়মের মধ্যে পড়ে। এটা শেষে কি এই যে এস ডাবল এস এগুলো কিছু আছে, এটা শেষে কি ওয়াই আছে, এই দুটো নিয়মের মধ্যে পড়ছে না পড়ে কি শুধু এস যোগ হবে। আচ্ছা যদি বলি যে পে, পে অর্থ কি পেই পেই, তাই না পরিশোধ করা। আচ্ছা এক্ষেত্রে আমরা কি করব যদি আমাদের এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করার সময় আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই যোগ করব তখন আমরা এস করবো না ইয়েস করবো? আপনারা বলেন তো কি হবে এখানে? ইয়েস না এস? বুঝে বলেন। বলেন আইএস না। শুধু এস হবে কারণ এস কারণটা কি এই যে টু ওয়াই এস এর হবে। আগে কি আছে ভাওয়াল আছে না, এটা এ ভাওয়াল না? আমরা বলছি ওয়াই এর আগে কনসোনেন্ট হতে হবে। এই দুটো নিয়ে মাথায় রাখবেন। ও এগুলো আর কি ওয়াই এর আগে কনসোনেন্ট থাকতে হবে, তাহলে আমরা ওয়াইটা উঠিয়ে দিয়ে আই শেষে এস। কিন্তু এই ওয়াই এর আগে কি আছে ভাওয়াল আছে, তাহলে কি হবে জি স্যার। শুধু এস হবে। এস। যদি বলে যে ও, ও করতো কি হাঁটা, ডাব্লিউ এ খেই ওক, এটার সাথে কি করবো এস না ইয়েস হবে? এস হবে কারণ এই যে এটা কিন্তু দুটো নিয়মের মধ্যে পড়ছে না। এটার সাথে এস ডাবল এস এগুলো কিছুই নাই, এক্স ওয়াই কিছুই নাই, এটার সাথে ওয়াইও নাই এবং সেটা কনসোনেন্টও নাই, তাহলে কি হবে শুধু এস যোগ হবে। তাহলে আমরা এই যে এস বাই যোগ করার নিয়মটাকে আমরা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছি কিনা আমাকে বলেন? বুঝতে পেরেছি আমরা না এখানে না বোঝার কিছু আছে বলেন আপনারা? হ্যাঁ সবাইকে বুঝতে পেরেছে কিনা কথা বলেন। জি বুঝতে পারছি। তাহলে এই যে দুটি নিয়ম খাতায় মিনিমাম 4 থেকে 5 বার লিখবেন। আমার এখনো মনে যখন আমি প্রথম ইংরেজি শেখা শুরু করি ক্লাস 9-এ পড়ি তখন এই আমাকে প্রথম যেদিন আমাকে টিচার প্রথম করলো কি সকল টেন্সের স্ট্রাকচার আমাকে লিখিয়ে দিল, বলছে তুমি কোনো কিছু শেখা লাগবে না জাস্ট স্ট্রাকচারগুলো মুখস্থ করে ফেলো, যাতে পরবর্তী লেসনগুলো শেখাতে গেলে দ্রুত কুইক লার্নিং করা যায়। শিখে ফেলেছি। এস বাই যোগ করার নিয়মটা একদিন লিখে দিয়েছে, বলছে এটা 10 বার লিখবা খাতায়, জাস্ট দেখে দেখে লিখো, তাতে তোমার মেমোরাইজ হয়ে যাবে। লিখবেন। তাহলে আমরা প্র্যাকটিসটা কিভাবে করব? আমরা একটা ভার্ব নিব, সে ভার্বটাকে 3 ভাবে একটা সাবজেক্ট 3 ভাবে প্র্যাকটিস করব। গিয়েছিলাম যাই যাব, খেয়েছিলাম খাই খাবো, হেঁটেছিলাম হাঁটি হাঁটবো, তাই না? শিখেছিলাম শিখি শিখবো, পড়েছিলাম পড়বো মানে পড়ি পড়বো, তাই না? অঙ্কন বা এঁকেছিলাম আঁকি আঁকবো, এভাবে করে 3 ভাবে প্র্যাকটিসটা করবেন। তাহলে আমরা আজকে তাহলে আপনাদেরকে যেটা আমি দেখিয়েছি এখন তাহলে আপনাকে আমি আরেকটু তাহলে একটু একটু অ্যাপ্লাই দেখি আমরা। আচ্ছা আপনারা বলেন তো, আমি যে বলি যে সে প্রতিদিন আমার সাথে দেখা করে, সে প্রতিদিন একই সময় আমার সাথে দেখা করে, তাহলে আমরা কি বলবো? দেখা করা ইংলিশটা কি? এটা কোন টেন্সে পড়ছে? সে আমার সাথে প্রতিদিন দেখা করে কোন টেন্সে? বর্তমান, প্রেজেন্ট মিট ইনডিফিনিট, মিট পাস্ট হবে না স্যার ফিউচার? প্রেজেন্ট ইনডিফিনিটে দেখা করে, তাহলে হি কি প্রেজেন্ট হবে? ইনডিফিনিট। হি মিট হবে না হি মিটস হবে? বলেন তো হি মিটস কারণটা কি? হি কি থার্ড মিটস পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড মিটস। পারসন। এনে মিটস এর পর উইথ লাগে না, মিটের পর উইথ দিতে হয় না, দেওয়া লাগে না। ওই মিট দ্বারা কারোর সঙ্গে সাক্ষাৎ করা বোঝায়। তাহলে হি মিটস মি এভরি ডে, তাই না? আমি বললাম যে সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে হবে কি হি গো হবে না গোস হবে? গোস, হি গোস টু, গোস হি গোস টু স্কুল গুলাল এভরিডে। এভরিডে। এভরিডে কেন আমরা এস যোগ করলাম? এই যে থার্ড পারসন সিঙ্গুলার এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একইভাবে দেখেন আমি যদি বলি, আমি বলবো যে সে প্রতিদিন রান্না করে, তাহলে হবে কি বলেন তো? হি কুকস কুকস হবে, হি কুকস এভরিডে, এভরিডে। সে প্রতিদিন রান্না করে, রাইট? এই যে শব্দটা পাই কার কাছ থেকে? আচ্ছা হেডফোন ব্যবহার করবেন আপনারা, আমার জন্য এটা ভালো হয়। তাহলে আমরা এখন আমরা যদি বলি, আমরা যদি বলি যে লোকটি, দেখেন আমরা দা ম্যান, দেখেন আমি বললাম যে লোকটি, লোকটি প্রতিদিন আমার কাছে আসে, লোকটি প্রতিদিন আমার কাছে আসে, ভার্ব কোনটা? আসা। তাহলে কি হবে? কাম হবে না কামস হবে? কামস, কামস Comes. আমস টু মি এভরিডে। আচ্ছা যদি বলি যে এভরিডে রনি, আমি বললাম যে রনি প্রতিদিন মানে দ্রুত মানে মানে আর্লি ঘুমায়, হ্যাঁ সকাল সকাল ঘুমিয়ে যায়, রনি কি করে? স্লিপ হবে না স্লিপস হবে? লিপস Sleep. রনি এই যে স্লিপস। ইনডিফিনিট ঘুমায়, হ্যাঁ Run কি বললাম? sleep. আর্লি, বললাম যে আর্লি অ্যাট নাইট, রাতে কি করে? রাতে আর্লি ঘুমায়।
দাঁড়াও এভরি। দিতেছি। তাহলে আমরা, হ্যাঁ, আমি এই যে অনেকের কাছ দাও। থেকে শব্দ পাই, আপনারা এই যে, আমি এখান থেকে মিউট আজকে অনেকবার বলা হয়েছে, বলবো না, নেক্সট ক্লাস থেকে আপনারা এটা থাকবেন। তাহলে আপনাদেরকে আমি আর বেশি কোনো প্যারা দিচ্ছি না, আমি প্রথম কাজটা হলো আপনাদের হোমওয়ার্ক আজকে দিয়ে দিই। নেক্সট ক্লাসে আমরা এগুলো না বোধক করা অনেক কিছু শিখবো, তখন এগুলো আপনাদেরকে এই সম্পর্কে আরো অনেক বেশি কি থাকবে, মানে আমরা অ্যাক্টিভিটিস করবো। আর আজকে আমাদের প্রথমে 10 মিনিট আমাদের শেষ হয়ে গেছিল প্রথমে। ঠিক আছে, এখন থেকে রেগুলার ক্লাস হবে, আপনারা ক্লাসে যুক্ত হবেন যাদের ইংরেজি শেখার ইচ্ছা আছে। ইংরেজি কিন্তু শর্টকাট শেখার ওয়ে নাই, আমাদেরকে দৈনিক ক্লাস করা, প্র্যাকটিস করে এর মধ্যে শিখে নিতে হবে। প্র্যাকটিস অনেক বেশি বেশি করতে হবে। তাহলে প্রথম কাজটা হলো আপনাদের হোমওয়ার্ক হলো, আমি বলবো যে শুধু স্ট্রাকচার গুলো আছে 12টি টেন্সের যে স্ট্রাকচারস, কি ওকে। করবেন বলেন তো, স্ট্রাকচারস অফ অল টেন্স। আপনি বুঝেন না বুঝেন শিখেন, উপরে হেডলাইন করবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এভাবে লিখে দিয়েছি আমি। দ্বিতীয়টা হলো, এই যে শুধুমাত্র 3টি ইনডিফিনিট টেন্স দিয়ে আপনি কমপক্ষে 100 বাক্য মেক করেন, 100 সেন্টেন্স কি মেকিং করবেন, কি দিয়ে করবেন, 3 সিম্পল টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে আপনি 20-30টা করলেন, তাই না, লিখবেন খাতা। আর মৌখিকভাবে যত বেশি প্র্যাকটিস করতে পারেন ততই ভালো, তাই না। তৃতীয় নম্বর আমি বলবো যে ওরাল প্র্যাকটিস করবেন। ওরাল প্র্যাকটিস মানে মৌখিক প্র্যাকটিস করবেন, মুখের জড়তা কাটানোর জন্য দ্রুত উচ্চারণ সহ বলার চেষ্টা করতে হবে। টার্গেট না, চ্যালেঞ্জ না যে আমাকে ইংরেজি শিখতে পারবো আমি, হ্যাঁ, আর সারাদিন ইংলিশে যা করেন ইংলিশ বলার চেষ্টা করে। তৃতীয় 4 নম্বর বলবো আপনাদেরকে যে এস বাই যোগ করার যে নিয়মটা, এই কয়েকটা কাজ আজকে করে আসেন। আর এগুলো মিনিমাম, এই যে স্ট্রাকচারটা মিনিমাম 10 বার লিখবেন, 12টা টেন্স 10 বার লিখবেন, 10 টাইমস। 10 টাইমস মানে কি, 10 বার লিখবেন, ঠিক আছে। এই কাজগুলো আপনারা করে আসেন। আর পাশাপাশি আপনাদেরকে যেটা বললাম যে শব্দ শেখার জন্য ওই 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 বুকটা কিনে নেন। আর ইংরেজি শুনেন, ইংরেজি কোনগুলো শুনবেন, ইজি ইংলিশ কনভারসেশন, বিভিন্ন কার্টুন টাইপ এগুলো দেখতে পান আপনারা, ঠিক আছে। আর বই পত্রিকা পড়ার জন্য আমি এখন বলবো না, পত্রিকা শব্দ একটু ডিফিকাল্ট থাকে, আপনারা আপনার লেভেল অনুযায়ী, আমি আপনাকে বলছি না যে আপনি, অনেকে এটা ভালো মাইন্ড করতে পারেন, আপনার লেভেল অনুযায়ী আপনি যে ছোটতে যে বিগিনার লেভেলের যে বইগুলো আছে ইংলিশের, ওগুলো পড়তে পারেন। চ্যাট জিপিটিতে যদি আপনি লিখে দেন যে গিভ মি আ টেক্সট ফর বিগিনার্স, অনেক কিছু, জি স্যার, অনেক হেল্পফুল এটা। আপনি যদি বলে যান যে অনেক হেল্প করে আপনি বলেন যে গিভ মি অ্যান ইংলিশ টেক্সট ফর বিগিনার্স, দেখবেন আপনাকে একবার সুন্দর বিগিনারদের জন্য একটা সুন্দর টেক্সট দেবে। ওইটা আপনি পড়েন, ওখান থেকে আননোন শব্দগুলো নেন, বোঝার চেষ্টা করেন কি বলছে, এই যে ইনফারেন্স করে, এটাও আপনাকে ব্রেনটা ইমপ্রুভমেন্ট করবে। যাই হোক, আমি বলবো ইংলিশটাকে আপনার লাইফের পার্ট বানিয়ে ফেলেন। কারোর সাথে আপনি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন, ইংলিশে বলার চেষ্টা করেন, ভুল হোক সঠিক হোক। আমরা আর কথা বলতে পারি না কেন জানেন, আমি জানি আপনাদের এখানে অনেকেই আছেন, আপনারা অনেক কিছু মোটামুটি জানেন, কথা বলতে আপনাদের মেন সমস্যা কারণ হলো আপনি চিন্তা করেন যে আমার মনে হয় ভুল হয়, আমি একটু সঠিক হয়ে নেই দেন আমি কথা বলা শুরু করবো। তো এই জি স্যার, এটাই। সঠিকও হয় না, আর আমরা কথা বলতে পারি না। এই জন্য ভুল হোক সঠিক হোক বলতে হবে, আস্তে আস্তে আপনার ভুলগুলো মিনিমাইজ হবে, ঠিক আছে। বাট কথা বলার করতে হবে। ফ্রি ফোর টক অ্যাপের কথা বলছিলাম, ওই অ্যাপে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, নেক্সট ক্লাস আপনাদেরকে আবার এই সম্পর্কে আবার গাইডলাইন দেবো, দরকার ওগুলো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, সেটা আপনার প্র্যাকটিসটা করবেন। এই কাজগুলো আপনার করে আচ্ছা। আরেকটি হলো যে ভার্বের যে লিস্টটা, ভার্বের যে লিস্ট দিয়েছিলাম, যেটা আজকে শুধুমাত্র যেটা দেখিয়ে দিয়েছিলাম, এইটা আপনার সম্পূর্ণ একেবারে অর্থ সহ 3টা রূপ সহ আপনি মুখস্থ করে আসেন, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকি আমরা, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অ্যাপসের নাম কোনটা, ফ্রি ফোর টকে প্র্যাকটিস করে। আর আর এই যে চ্যাট জিপিটিতে অনেক কিছু করা যায়, এগুলো সম্পর্কে আপনারা ইউটিউবে দেখতে পারেন, চ্যাট জিপিটিতে ইংলিশে কিভাবে প্র্যাকটিস করতে হয়, দেখলে পেয়ে যাবেন আপনারা। আসসালামু আলাইকুম।